মিটিমিটি করে জ্বলছে অসংখ্য তারকারাজি। আকাশে মেঘপুঞ্জির দেখা না মেলায় জ্যোৎস্নার আলোয় প্রকৃতির অনেক কিছুই দৃশ্যমান হচ্ছে। সেই দৃশ্যমান হওয়া জিনিসগুলোর পানে নির্নিমেষ তাকিয়ে আছে অদ্রিজা। ব্যালকনির কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে আছে মেয়েটা। রুম থেকে আসা আলোর ছটাক আর বাইরের জ্যোৎস্নার আলোতেই আলোকিত হয়ে আছে জায়গাটা। ব্যালকনির আলো বন্ধ করে রাখা, এর কারণ মেয়েটা নিজেই সিদ্ধান্ত নিয়েছে একটু একটু করে অন্ধকারের সাথে সে বন্ধুত্ব করে নিবে। রাতের আধারে আলোর দিশা খুঁজে পেতে চায় সে। সেই রাতে একা একা ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতে কিছুটা ভয় হলেও কম করে আধা ঘন্টা সময় ধরে দাঁড়িয়ে আছে সে। প্রকৃতির মাঝে নিজের মায়ের ভয়ঙ্কর রূপ নয়, বরং শহরের শান্ত রূপ উন্মোচন করার প্রয়াস করে যাচ্ছে সে। ঠান্ডা শীতল বাতাসের ছোঁয়া লাগায় মনে প্রশান্তির আভাস পাচ্ছে। সময়টা খারাপ লাগছে না, মন যেন রাতের প্রকৃতিতে হারিয়ে যেতে চাচ্ছে। সে শান্ত মনে স্মরণ করলো কদিন আগের কথা। সে রাতে বসেছিল বিছানায়, তখন রুদ্ধও বাসায় ছিল। সোফায় ল্যাপটপে কোনো কাজে মত্ত ছেলেটা। লোকটা বাসায় আসার অনেক পরেও সে যখন ঘুমোচ্ছিল না, তখন রুদ্ধ জিজ্ঞেস করলো। আপনি ঘুমাচ্ছেন না কেন? অদ্রিজা বিছানায় বসে মন মরা হয়ে জবাব দিল। আমার ঘুম আসছে না। রুদ্ধ হঠাৎ কি মনে করে বলল। চলুন আমার সাথে। অদ্রিজা বিস্মিত স্বরে শুধালো। এখন আবার কই যাব? রুদ্ধ জবাব দিল না। তখন প্রায় রাত 12:30। রুদ্ধ কাজ স্থগিত রেখে এগিয়ে এলো। কোনো জবাব না দিয়েই মেয়েটা হাত টেনে বিছানা থেকে নামিয়ে দিল। তারপর হাত ধরেই হাঁটতে শুরু করলো। রুম থেকে বেরিয়ে সরাসরি সিঁড়ি ভেঙে উপরে ছাদে চলে এলো। অদ্রিজা আরো অবাক হলো, এত রাতে ছেলেটা এখানে আসার কি প্রয়োজন পড়লো। রুদ্ধ ছাদের মাঝামাঝি এসে অদ্রিজার হাতখানা ছাড়লো। অদ্রিজা এবারই ছাদে আগে দুবার উঠেছে। অনেক বড় সড়ো একটা ছাদ। এর একাংশ জুড়ে বিভিন্ন ফুলের গাছ রাখা আছে। অন্য পাশে আড্ডা দেওয়ার জন্য বসার জায়গাও করা আছে। পাশে একটা চিলে কোঠার ঘর আছে। এই রাতেও প্রায় সবই স্পষ্ট দেখা যাচ্ছে। রাতে ঠান্ডা বাতাস যেন শরীরকে ভেদ করে বয়ে যাচ্ছে। এখানে এসে খুব একটা খারাপ লাগলো না। রুদ্ধ ছাদের এক প্রান্তে এগিয়ে গেল, ঘুরে অদ্রিজার পানে তাকিয়ে ডেকে বলল। আমার কাছে আসুন অদ্রিজা। অদ্রিজা সময় ব্যয় না করে এগিয়ে গিয়ে দাঁড়ালো স্বামীর পানে। আকাশে মস্ত বড় এক চাঁদ ঝুলে আছে। রুদ্ধ সেদিকে তাকিয়ে একটা আঙুলের ইশারায় দেখিয়ে বলল। দেখুন অদ্রিজা, আকাশে কত সুন্দর চাঁদ দেখা যাচ্ছে। অদ্রিজা তাকালো আসমান পানে। আকাশের গায়ে জ্বলজ্বল করছে চাঁদটা। আজ পূর্ণিমা নয় তো, সে যাই হোক, কিন্তু তার মন হঠাৎ করেই ভালো হয়ে গেল। এমন করে চাঁদ দেখার অভিজ্ঞতাও তার খুব কম। দু একবার যা একটু দেখেছে, তার ঠোঁটের কোণে কিছুটা প্রসারিত হলো। তার রুদ্ধ চোখ আড়াল হতেই সক্ষম হলো না। রুদ্ধ পুনরায় শুধালো। এখন ভালো লাগছে আপনার? অদ্রিজা চোখ ঘুরিয়ে একবার স্বামীর পানে তাকিয়ে বলল। হ্যাঁ, ভালো লাগছে। জ্যোৎস্না রাত কার না ভালো লাগে? রুদ্ধ শান্ত কণ্ঠে আওড়ালো। হুম, তা ঠিক, আমারও ভালো লাগে। কিন্তু আমার মনে হয় অন্ধকারকে ভালোবাসতে পারলে তবে আলোকে বেশি করে অনুভব করা যায়। এটা বেশি আনন্দদায়ক। অদ্রিজা এবার অবাক পানে তাকালো স্বামীর পানে। ঠিক বুঝতে সক্ষম হলো না কি বলতে চায় লোকটা। রুদ্ধ বুঝতে পেরে জোরে একটা শ্বাস ফেলে পুনরায় আওড়ালো। এই যেমন আপনি সর্বদা আলোতেই থাকেন, তাই অন্ধকারকে কখনো অনুভব করেন না, আর আলোকেও করতে পারেন না, তাই কখনো এর মাঝে ভিন্নতা দেখেন না। কিন্তু যখন আপনি আধারে থাকবেন, তখন মনে হবে কখনই আধার কেটে আলো দেখা মিলবে। যেমন করে মানুষ রাত হলে সকালে হওয়ার আশায় থাকে, ঠিক তেমন আপনি অন্ধকারে এক রূপ দেখতে পাবেন, তো আলোতে অন্য রূপ। বুঝছেন? অদ্রিজা মন দিয়ে শুনল, হয়তো বুঝল, কিন্তু প্রশ্ন করতেই চোখ ঘুরিয়ে আকাশপানে তাকিয়ে বিষণ্ণ স্বরে বলে উঠল। আপনি জানেন আমি অন্ধকারে ভয় পাই। কখনো এই ভয়কে হারানোর চেষ্টা করেছেন? কখনো ইচ্ছে হয় না ভয় থেকে মুক্তি পেতে? অদ্রিজা কি জবাব দিবে বুঝল না, তবুও আমতা আমতা করে বলল। চাই, কিন্তু পেরে উঠি না। রুদ্ধ ঘুরে গ্রিলে হেলান দিয়ে দাঁড়ালো, তাকালো সামনে দাঁড়ানো মেয়েটার পানে। হতাশ শ্বাস ফেলে বলল। আপনাকে পারতে হবে। জীবনে কিছুই কঠিন নয় অদ্রিজা। আপনি হয়তো সেভাবে চেষ্টাই করেননি কখনো। অদ্রিজা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল। সে তো চেষ্টা করে, কিন্তু পারে না। এটা সবাইকে কি করে বোঝাবে সে? অন্ধকার হলেই যেন মাকে নিজের পাশে মনে হয়।
বউকে চুপ থাকতে দেখে রুদ্ধ নিষ্পলক তাকিয়ে রইল। মেয়েটা কি ভাবছে তাও বোধহয় বুঝতে সক্ষম সে। তাকিয়ে থেকেই সে শান্ত স্বরে বলল, ভয় আপনাকে ততদিন তাড়া করে বেড়াবে যতদিন আপনি ভয়কে দূর না করেছেন। আপনি খুব ভালো করে জানেন আপনার মা কিংবা তার অস্তিত্ব কিছুই নেই, আপনার হ্যালুসিনেশন মাত্র। এরপর যখন আপনার মা আপনার সম্মুখে আসবে তখন পালিয়ে না গিয়ে তাকে জিজ্ঞেস করবেন কেন আপনার পিছে পড়ে আছে, কেন আপনাকে ভয় দেখায়। যখন একা থাকেন তখন আপনি মনে করেন যে আপনার আশেপাশে কেউ আছে, কিন্তু বাস্তবে তা নয়। যখন নিজের ভয়কে আমন্ত্রণ করেন তখন তারা তো আপনার মাঝে বাসা বাঁধবেই, তাই না? দুজোড়া নয়ন যুগল একে অপরের পানে তাকিয়ে, একজনের চোখ শান্ত, অন্যজনের চোখে অবকতা, অস্থিরতা। অদ্রিজা এবারেও জবাব দিতে সক্ষম হলো না। রুদ্ধ সরে এসে পুনরায় বইয়ের হাতখানা ধরে নিচে নামার উদ্দেশ্যে অগ্রসর হতে হতে আওড়ালো, চলুন নিচে যাই, অনেক রাত হয়েছে, ঘুমানোর প্রয়োজন। অদ্রিজা বিনা বাক্যে নেমে এসেছিল সেদিন স্বামীর সাথে। সেদিন থেকে একা একা ব্যালকনিতে দাঁড়িয়ে প্রকৃতির রাতের সৌন্দর্য দেখার চেষ্টা করে। লোকটা ঠিকই বলেছিল, ভয় মনে করলেই ভয় হয়। যদি তাই না হতো তাহলে এখন তার এখানে একা দাঁড়িয়ে থাকা সম্ভব হতো না। যদিও এখন ভয় সম্পূর্ণ কাটাতে সক্ষম হয়নি, কিন্তু সে চেষ্টা চালাচ্ছে, যেন সত্যি সে নিজের ভয়ের সাথে সংগ্রামে নেমেছে। ভাবতেই কিঞ্চিত হাসলো অদ্রিজা। ব্যালকনি থেকে রুমে ফিরে এলো। আজও কত রাত হয়ে গেছে, কিন্তু লোকটার আসার নাম নেই। এত কাজ কেন করতে হবে লোকটাকে? সে কি জানে না আজকাল কেউ একজন তার অপেক্ষায় থাকে? ভাবতেই যেন নীরব অভিমানে ঘিরে ধরলো তাকে। গিয়ে বিছানায় বসলো, আর একটু চেষ্টা চালাতেই টেবিল ল্যাম্পটার সুইচ অন অফ করতে ব্যস্ত হলো। বাইরে জ্যোৎস্নার আলোয় কিছুটা আলোকিত হলেও রুমের আলো অফ করলেই অন্ধকারে ছেয়ে যায়, কারণ রুমের পর্দা টানা। সাথে আসার সময় সে ব্যালকনির দরজাটাও বন্ধ করে এসেছে। আলো অফ করতেই যখন অন্ধকারে ছেয়ে যায় রুম, তখনই শুষ্ক ঢোক গেলে অদ্রিজা 2-3 সেকেন্ড স্থায়ী থেকে পুনরায় আলো জ্বালিয়ে দেয়। এমন করে প্রায় 5 মিনিট করলো। এর মাঝেই রুমে কারো প্রবেশের শব্দ শুনে অদ্রিজা ল্যাম্পের সুইচ থেকে হাত সরিয়ে নিয়ে সামনে তাকালো। নজরে পড়ল একান্ত পুরুষটিকে। দেখে ক্লান্ত মনে হচ্ছে। অদ্রিজাকে এখনো জাগ্রত দেখে রুদ্ধ অবাক হয়ে শুধালো, আপনি এখনো জেগে আছেন কেন, আর বারবার আলো অফ অন করছিলেন কেন? লোকটা দেখে ফেলেছে বুঝি? যদি সে বলে দেয় যে অন্ধকারে থাকার চেষ্টা করছে এইভাবে, তাহলে কি লোকটা হাসবে? ভেবে বলল, এমনি। আচ্ছা, তাকিয়েছেন নাকি আমার জন্য বসে আছেন এখনো? অদ্রিজা মুখ লটকে বলল, খেয়েছি। আপনি নিশ্চয়ই খাননি। ফ্রেশ হয়ে আসুন, আমি ততক্ষণে খাবার গরম করে গিয়ে। বলে উঠে দাঁড়ালো অদ্রিজা। রুদ্ধ কিছুটা থমথমে কণ্ঠে বলল, খেয়ে এসছি আমি। লোকটার স্বর এমন কেন বুঝলো না অদ্রিজা? হয়তো বেশি ক্লান্ত তাই। ভেবে শুধালো, আপনি কি ক্লান্ত, নাকি রেগে আছেন কোনো কারণে? নইলে আপনার স্বর এমন কেন শোনাচ্ছে? রুদ্ধ কিছুটা ভাবুক হলো। সে কি গম্ভীর স্বরে কথা বলে ফেলেছে? ভেবে পোশাক নিয়ে ওয়াশরুমের দিকে যেতে যেতেই শান্ত স্বরে বলল, ক্লান্ত, ঘুমান এখন আপনি। বলেই চলে গেল। রুদ্ধ যেতেই অদ্রিজা বিছানায় টান টান হয়ে শুয়ে পড়ল, কিন্তু চোখ বুঝল না। রুদ্ধ ফ্রেশ হয়ে এলো। আজও নিয়ম মেনে গোসল করেই এলো ছেলেটা। আজ বোধহয় সত্যিই ক্লান্ত, তাই কোনো কাজ না করেই সরাসরি বিছানায় এসে শরীর এলিয়ে দিল। চোখের ওপর একটা হাত রেখে অন্য হাতটা পেটের ওপর রাখা। অদ্রিজা স্বামীর পানে ঘুরে কাত হয়ে শুল। স্বামীর এমন করে ঘুম দেখে কিছু ভেবে জিজ্ঞেস করে উঠল, আপনার আলোতে ঘুমোতে অসুবিধা হয়, তাই না? প্রশ্নটা শ্রবণ হতেই চোখের ওপর থেকে হাত সরিয়ে অবাক হয়ে বউয়ের দিকে তাকালো রুদ্ধ। মুখে উচ্চারণ করলো, বিয়ের এতদিন বাদে হঠাৎ এই প্রশ্ন? অদ্রিজার খারাপ লাগলো। নিজের ভয়ের জন্য এতদিন খেয়ালই করেনি, আর করলেও লোকটার কথা ভেবে দেখেনি। তার যেমন অন্ধকারে ঘুম হয় না, তেমন লোকটাও তো আলোতে ঘুমাতে পারে না। সে এতদিন কেন ভাবেনি কথাটা? শুধু লোকটাই তার কথা ভেবে যায়। কি মনে করে হঠাৎ বলে উঠল, আলো নিভিয়ে দিন। রুদ্ধ যেন চোখ বেরিয়ে আসার উপক্রম হলো। মেয়েটা কি তার কথা ভাবতে চাইছে, নাকি সেদিনেই তার বলা কথাগুলো মেনে ভয়ের সাথে লড়তে চাইছে? ঠিক করে বুঝে উঠতে ব্যর্থ হলো। যাচাই করতে বলে উঠল, প্রয়োজন নেই, আপনি ভয় পাবেন। অদ্রিজা কাচুমাচু ভাব করে বলল, পাবো না, আপনি বন্ধ করে দিন না।
রুদ্ধর অবাকের মাঝেই বলল, আর ইউ শিওর অদ্রিজা? পরে ভয় পেয়ে প্যানিক করবে না তো? অদ্রিজা কিছুটা ভয় পেলেও মুখে তা প্রকাশ না করে ছোট্ট করে বলল। চেষ্টা করে দেখিই না একবার। রুদ্ধর ভালো লাগলো মেয়েটা চেষ্টা করছে দেখে, কিন্তু তাও তারই যেন কিছুটা ভয় লাগলো। ঘুমিয়ে গেলে কথা ছিল, কিন্তু মেয়েটা যে এখনো জেগে, যদি ভয় পেয়ে যায়। তবুও বউয়ের কথা রাখার জন্য লাইট অফ করার সিদ্ধান্ত নিল। দেখাই যাক না কি হয় শেষ পর্যন্ত, ভেবেই টেবিল ল্যাম্পটা অফ করে দিল। রুমটা সম্পূর্ণ অন্ধকারে তলিয়ে গেল। রুদ্ধ জিরো বাল্বটা চালানোর উদ্দেশ্যে হাত বাড়াতে চাইল, কিন্তু তার পূর্বেই যেন তার শরীরে ভূমিকম্প শুরু হলো। সেভাবেই জমে গেল ছেলেটা। শুষ্ক ঢোক গিলে অন্ধকারের মাঝেই দেখার চেষ্টা করলো তার বুকের উপর জায়গা করে নেওয়া একান্ত নারীকে। মেয়েটা এমন কিছু করবে তা কল্পনাতেই আনেনি। বুকের ওপর শুধু মাথা রেখেই ক্ষান্ত হয়নি মেয়েটা, এক হাতে তার পেট আঁকড়ে ধরে আছে। কোথাও এই মেয়ে তাকে মেরে ফেলার ধান্দা করেনি তো? মেয়েটার দুদিন খারাপ অবস্থা হওয়াতেই যা একটু কাছাকাছি এসেছিল তারা, তাছাড়া নয়। আর আজ নিজে থেকে এমন সিদ্ধান্ত নিল মেয়েটি। মনে হচ্ছে সত্যিই সাহসী হয়ে উঠেছে, কিন্তু তার যে দম আটকে আসছে। তার বেলায় রুদ্ধ একরাশ ভালো লাগাকে এক পাশে রেখে কিছুটা মজার স্বরে বলে উঠল, লাইট অফ করতে বলার কারণ কি এটাই ছিল, যদি আপনি বাহানা করে আমার কাছাকাছি আসতে পারেন বেগম জান? অদ্রিজা যেন লজ্জায় ওষ্ঠ খাওয়ার উপক্রম হলো। সে সত্যিই চায় তাদের সম্পর্কটা ঠিক হোক, কিন্তু এখন তো ভয়ের হাত থেকে বাঁচতে এমন করেছিল। আর লোকটা বুঝতে পেরেও তাকে লজ্জা দিচ্ছে। লজ্জার চোটে কান্না পেয়ে গেল যেন, বুক থেকে সরে আসতে চাইলো। ভয় লাগলেও একা একা থাকবে ভেবে, কিন্তু তার ভাবনাতে পানি ঠেলে দিয়ে রুদ্ধ মেয়েটাকে টেনে সম্পূর্ণ নিজের বুকের ওপর শুইয়ে দিল। দুই হাতে শক্ত করে আঁকড়ে ধরল। এমন কাজে অদ্রিজার ঘন নিঃশ্বাস বেরিয়ে এলো। কান ভেদ করে লোকটার ধুকপুক শব্দ প্রবেশ করলো। লোকটার হৃদস্পন্দন এত তীব্র কেন? লোকটারও কি তার মতো অবস্থা হয়েছে? এর মাঝেই শুনতে পেল রুদ্ধর গম্ভীর কণ্ঠস্বর, আপনি এক পায়ে গিয়েছেন, এখন আমার দু পায়ে এগিয়ে আসার সময় হয়ে গেছে। একবার যখন এই বুকে স্বেচ্ছায় মাথা রেখেছেন, তখন আপনাকে আর এক বিন্দু দূরে যেতে দিচ্ছি না আমি। ধন্যবাদ আপনার বুকটাকে প্রশান্তি দেওয়ার জন্য। এবার নিশ্চিন্তে ঘুমান বেগম জান। স্বামীর ভরসাযোগ্য বুক পেয়ে আজ আর অদ্রিজা ভয় পেল না। না তো স্বামীর বুকে থাকতে কোনো অস্বস্তি হলো। বুকে জায়গা পেতে ঘুম যেন তত্তর করে তার কাছে দৌড়ে এলো। স্বামীর বুকে লিপ্টে থেকে গভীর নিদ্রায় গেল অদ্রিজা। এতদিন বাদে নিজের ইচ্ছা পূর্ণ হওয়া আর ক্লান্ত থাকায় রুদ্ধর চোখেও নিদ্রা এসে ধরা দিল। একে অপরের সান্নিধ্যে দুজনেই গভীর ঘুমে তলিয়ে গেল। স্বল্প সময়ের মাঝেই ব্রেকফাস্ট টেবিলে বসে আছে এহসান বাড়ির 3 সদস্য। সবাই নিজের মতো খাবার নিয়ে নীরবে খেতে ব্যস্ত। এমন শান্ত পরিবেশ কিছুদিন ধরেই চলছে। বাপ ছেলে টুকটাক কথা বলে, তবে তা যেন ধরার বিষয় নয়। এ নিয়ে তমালিকা বেগম কাউকে কিছুই বলেনি। যখন স্বামী আর ছেলে দুজনেই তার কথা ভাবে না, তখন তিনিও ভাববেন না তাদের নিয়ে। নিজেদের মতন থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছেন। খাওয়া প্রায় শেষের দিকে। আরাব সাহেব আর চোখে ছেলের পারে তাকিয়ে দেখলেন। নিচের দিকে তাকিয়ে খেতে ব্যস্ত তিনি। গলা খাকারি দিয়ে নীরবতার অবসান ঘটিয়ে ছেলের উদ্দেশ্যে শান্ত স্বরে বলে উঠলেন, আর কতদিন এভাবে বসে বসে খাবে? কিছু করার চিন্তা ভাবনা কি আছে শরীরে? তমালের খাবার মুখে দেওয়া হাতখানা স্থির হলো এক মুহূর্তের জন্য। পুনরায় তা সচল করে খাবার মুখে তুলে নির্লিপ্ত স্বরে বলে উঠল, যতদিন ইচ্ছে ততদিন খাবো, আমাকে নিয়ে ভাবতে হবে না তোমাকে। ছেলের তেরা বাক্য শুনে আরাব সাহেব কটমট করে তাকালেন। এই ছেলের দ্বারা কিছুই হওয়ার নয়। নিজেকে যথেষ্ট সামলানোর চেষ্টা করে বললেন, বলে যেও না, আমার কষ্টের কামাই খাও তুমি, তাই আমাকে তো ভাবতেই হবে। কথাটা শুনে তমাল তাচ্ছিল্য হেসে আওড়ালো, তোমার সমস্যা এটাই যে আমি তোমার টাকা ধ্বংস করেছি, টাকার চিন্তা হয় আমাকে নিয়ে নয়। সবসময় এত বিপরীত ভাবো কেন, হ্যাঁ? বড় কি কম হয়েছো যে এখনো কাজ করতে চাও না? তমাল খাওয়া শেষ করে উঠে দাঁড়ালো। বাবাকে পাশ কাটিয়ে চলে যেতে যেতে আওড়ালো, ঠিক আছে, এখন থেকে নিজের টাকাতেই চলবো, তোমার টাকা আর ধ্বংস করব না। ছেলের এত নির্লিপ্ত ভাব আর সহ্য হলো না আরব সাহেবের। খেকিয়ে বললেন, তা কিভাবে টাকা ইনকাম করবে? বন্ধুদের সাথে জুয়া খেলে, নাকি এর থেকেও খারাপ কিছু করার ইচ্ছে পোষণ করছো? তমালের রাগ হলো কিনা বোঝা গেল না, তবে বিপরীতে কোনো জবাব না দিয়ে
নির্লিপ্ত থেকেই বাড়ি থেকে বেরিয়ে গেল। ছেলেকে যেতে দেখে আরাফ সাহেব রাগে হিসিয়ে উঠলেন। সম্মুখে তাকিয়ে স্ত্রীকে নির্লিপ্ত চিত্তে খেতে দেখে রাগাত্ম স্বরে শুধালেন, আর তুমি আজকাল এত নিলিপ্ত কেন থাকো? ছেলেকে বুঝাতে পারো না? আমার সাথেও ঠিকমতো কথা বলো না কেন? তমালিকা বেগম চোখ তুলে একবার স্বামীর মুখপানে তাকালেন। স্বাভাবিক কণ্ঠে বলে উঠলেন, বোঝাতে বোঝাতে আমি ক্লান্ত, তাই হাল ছেড়ে দিয়েছি। নিজে থেকে বুঝলো ভালো, না হলে যা ইচ্ছে করো। আর আমার সাথে কেন কথা বলছো না? তমালিকা বেগমের ততক্ষণে খাওয়া শেষ। স্বামীর থেকে চোখ সরিয়ে উঠে দাঁড়ালেন। বাসনগুলো গুছিয়ে রাখতে রাখতে কেমন করে বলে উঠলেন, ফারাক কি পরে আমি কথা বলি আর না বলি, কথা বলতেই আর ইচ্ছে হয় না আমার। মাঝে মাঝে কি মনে হয় জানো, আমার আমি আমার মেয়েটার থেকেও দুর্ভাগা। দুবার বিয়ে নামক বন্ধনে আবদ্ধ হলাম, কিন্তু নসিবে স্বামীর ভালোবাসাই ছুটল না। ভাগ্যক্রমে একটা সন্তানের মা হলাম, কিন্তু সেই ছেলেটাও একটুখানি সুখ দিল না। আদ্রিজা বোধ হয় এই জন্যই চুপ থাকতো, কারণ যাদের ভাগ্যই খারাপ হয় তাদের চুপ থাকে শ্রেয়। স্বাভাবিক কণ্ঠস্বর, কিন্তু এর গভীরে কষ্টগুলো কি আরাফ সাহেবের মনকে ছুঁতে পারল একটুও? তমালিকা বেগম সেসব দেখার ইচ্ছে করল না। বাসনগুলো নিয়ে কিচেনের দিকে চলে গেলেন। আরাফ সাহেব থম মেরে নিজের স্থানে বসে রইলেন। বউ যেন ওনাকে নীরবে দোষী বানিয়ে চলে গেলেন। বুকে হঠাৎ কিঞ্চিত ব্যথা অনুভব করলো। নিজেকে আজকাল ওনার দোষী মনে হয়। শুরু থেকেই সে যেন সব ওনার ভুলেই ঘটেছে, সব দায়ভার ওনারই। কিন্তু সব কিছু ঠিক করার দিন যেন ফুরিয়ে গেছে। ভাবনায় ডুবে অস্থিরতায় যেন সেখান থেকে উঠতেই ভুলে গেলেন। তমাল বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে এলো। বুকের ভেতরে উথাল পাথাল শুরু হলো। আশেপাশে তাকিয়ে দেখলো না কিছু। অনেক পথ আসার পর সামনে কয়েকটা ছেলেকে দেখে থেমে দাঁড়ালো। ছেলেগুলো তমালকে দেখে আলতো হাসলো। তাদের মধ্যে একজন বলে উঠল, আরে সকাল সকাল চলে এলি যে, এসেছিস যখন, চল 2 গেম খেলা যাক। তমালের ইচ্ছে হলো না, বারণ করে বলল। ইচ্ছে হচ্ছে না, চল কোথাও বসি। আরেকটা ছেলে এসে তমালের গলা জড়িয়ে ধরে সম্মুখে টেনে নিয়ে যেতে যেতে বলল, মন খারাপ? ঝগড়া করে এসেছিস নিশ্চয়ই। চল, যখন খেলে অনেক টাকার মুখ দেখবি তখন মন এমনিতেই ভালো হয়ে যাবে। এই তোরাও চল। বলেই সবাই একটা ভাঙাচোরা ঘরের ভেতর ঢুকে পড়ল। তমাল খেলতেই বাধ্য হলো, কিন্তু ভুলে গেল তার পকেটে কোনো টাকাই নেই। তমালরা যেতেই আড়াল থেকে বেরিয়ে এলো একটা ছেলে। পকেট থেকে ফোন বের করে ভাই দিয়ে সেভ করা নাম্বারটাতে কল করলো। 2বার রিং হতেই রিসিভ হলো বিপরীত পাশ থেকে। ছেলেটা একে একে অনেক কিছু বলে থামলো। সব কিছু মন দিয়ে শুনে বিপরীত পাশ থেকে ফোন কেটে দেওয়ার পূর্বে ভেসে এলো এক গুরু গম্ভীর স্বর। রাতের আগে সব কয়টা ছেলেকে আমার পায়ের নিচে দেখতে চাই, কোনো ভুল যেন না হয়। ভরা জঙ্গলের মাঝে অবস্থিত সেই ছোট্ট কুটিরটার মাঝে হাত পা আর মুখ বাঁধা অবস্থায় পড়ে আছে 4 জন যুবক। ভয়ে থরথর করে কাঁপতে ব্যস্ত। এখানে কে বা কারা নিয়ে এসেছে সে বিষয়ে মোটেও অবগত নয়। কেন নিয়ে এসেছে তাও জানে না। যখন এসে চোখ মেলল নিজেদের সেই অন্ধকার কুটিরে উপস্থিত পেল, কিন্তু কেন কেউ তাদের ধরে আনবে এটাই বুঝল না যেন। তাদের অপেক্ষার অবসান খুব দ্রুতই ঘটালো। রুদ্ধর গাড়িটা দ্রুত এসে থামলো কুটিরের সম্মুখে। তবে আজ গাড়িতে সে একা নয়। প্রতিদিনকার মতো নাসিম সাথে থাকলেও রোনাকও আছে তাদের সাথে। গাড়ি এই জঙ্গলে নিয়ে এসেছে দেখে রোনাকের বোধহয় আর বুঝতে বাকি নেই তার ভাই কি করতে এসেছে এখানে। সে শরীরখানা গাড়ির সিটের সাথে এলিয়ে দিয়ে বিরক্ত নিয়ে বলল, তোদের যদি এখানেই আসার ছিল তাহলে আমাকে নিয়ে এলি কেন? রুদ্ধ সরু চোখে তাকালো। ভাইয়ের মুখপানে তীক্ষ্ণ স্বরে বলল, তুই নিজেই তো বললি আজ আমাদের সাথে আসতে চাস, তোকে কি জোর করেছি নাকি? রোনাকের মুখ ভোঁতা হয়ে এলো। কাজ শেষে ভাইকে বলেছিল আজ তাদের সাথে একটু আড্ডা দিতে চায়, কিন্তু তার ভাই যে এই কাজে আসবে কে জানে। রোনাক ব্যঙ্গাত্মক স্বরে পুনরায় বলল, তোর এই লোক উঠিয়ে আনার কাজ কবে শেষ হবে রে? আগে ভাবতাম একদিন তুই বিয়েটাও কোনো মেয়েকে জোর করিয়ে উঠিয়ে এনে সেরে নিবি, কিন্তু ভুল ছিলাম। রুদ্ধ অন্ধকারের মাঝে চোখ নিবিষ্ট রেখে বিড়বিড় করে উঠল। তুই ভুল করে বিয়েতে রাজি হয়ে গেলে আমাকে তাই করতে হতো। মুখে উচ্চারণ করলো নাসিমের উদ্দেশ্যে। এই নাসিম, গিয়ে কাজ শেষ করে আয়।
নাসিম মাথা ঘুরিয়ে পিছে তাকিয়ে অবাক হয়ে শুধালো। রুদ্ধ মহাবিরক্তি নিয়ে বলে উঠল। এসব ছোটখাটো কাজের জন্যও যদি আমাকে আসতে হয় তাহলে তোদের রেখেছি কেন? বলে গাড়ি থেকে নেমে দাঁড়ালো, হাঁটা দিল কুটিরের ভেতরের দিকে। ভাইকে যেতে দেখে নাসিমও চটজলদি নেমে পিছু নিল। রোনাক বিরক্ত নিয়েই ধীরে সুস্থে গাড়ি থেকে নেমে গাড়ির ডিকি থেকে কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে ভেতরের দিকে গেল। রুদ্ধ ভেতরে এসে সে কক্ষটায় ঢুকে আগে আলো জ্বালিয়ে দিল। আলো জ্বলতেই ছেলেগুলোর সামনে দৃষ্টি ফেলে এমপিকে দেখে অবাক হয়ে গেল। এই লোক তাদের কেন তুলে এনেছে? তাদের ভাবনার মাঝেই রুদ্ধ গিয়ে একটা চেয়ারে বসলো। নাসিমকে ইশারা দিতেই নাসিম এগিয়ে গিয়ে প্রত্যেকের মুখ থেকে চাপা দেওয়ার রুমালগুলো খুলে দিতেই ছেলেগুলো জোরে জোরে শ্বাস ফেলতে শুরু করলো। এতক্ষণ যেন দম আটকে এসেছিল। ছাড়া পেতেই একজন তড়িঘড়ি করে প্রশ্ন করে উঠল। আপনি আমাদের এভাবে তুলে এনেছেন কেন? কি করেছি আমরা? রুদ্ধ মুখে হাত দিয়ে ভালো করে তাকালো ছেলেগুলোর পানে, পরক্ষণে বলে উঠল। কিছু করিস না কিন্তু করতে হবে, তাই তুলে আনছে। ছেলেগুলোর মনে হলো রুদ্ধ তাদের সাথে মজা করছে। হা করে একজন তাকিয়ে রইল। রুদ্ধ সিরিয়াস হয়ে বলে উঠল। কাল থেকে তোদের বন্ধু তমলের সাথে সমস্ত সম্পর্ক শেষ করবে। ছেলেগুলোর ভ্রু কুঁচকে এলো। একটা ছেলে বলে বসলো। আর আমরা এসব কেন করব? রুদ্ধ নাসিমের পানে তাকিয়ে শুধু উচ্চারণ করলো। নাসিম, নাসিম বুঝতেই দৌড়ে গিয়ে অন্য রুমটা থেকে মোটা একটা লোহার রড নিয়ে এলো। এনে রুদ্ধর হাতে ধরিয়ে দিল। রুদ্ধ রডটা হাতে নিয়ে তার পানে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে আওড়ালো। এটা জানিস তো, এর একটা আঘাত যেখানে পড়বে সেখানে মনে করবি আজীবনের জন্য অকেজো হয়ে গেল। এখন বল, আমার কি করা উচিত? ছেলেগুলো এবার আতঙ্কিত হয়ে উঠল। এসব নেতাদের বিশ্বাস নেই। এরা তো খুন করতে পর্যন্ত ছাড়ে না। একজন ভয়ে ভয়ে আওড়ালো। কিন্তু ওর কাছে আমরা অনেক টাকা পাই। আরও ভালো, বলবি টাকা যেন দিয়ে দেয় খুব দ্রুতই। তারপর তোদের সব সম্পর্ক শেষ। আর যদি কখনো দেখেছি ওর আশেপাশে তোদেরকে কিংবা আজ রাতের কথা ভুল করেও মুখ দিয়ে বের হয়েছে, তাহলে শাস্তি হিসেবে কী করবো তা নিজেও জানি না। চাইলে তোরা তোদের শাস্তি নির্ধারণ করতে পারিস। ছেলেগুলো ভয়ে একে অপরের কাছাকাছি ঘেঁষে বসলো। কিছু জবাব দেওয়ার পূর্বেই সেখানে রোনাক এসে উপস্থিত হলো। ভাইয়ের দিকে তাকিয়ে ঠেস মেরে বলে উঠল। তোর অসভ্য শালার জন্য এদের তুলে এনেছিস বুঝি? আমার শালা হলে পিটিয়ে পিটিয়েই ঠিক করে দিতাম। অযথা এদের বিরক্ত করছিস কেন? রুদ্ধ চোখ উঁচিয়ে ভাইয়ের পানে তাকালো। হাতে কিছু দেখে সে কথার জবাব না দিয়ে নিজেই শুধালো। তোর হাতে এসব কি? দেখে চিনতে পারছিস না বুঝি? বলছি না আজ আড্ডা দিতে যাই, আর এসব ছাড়া আড্ডা জমে না। বলেই হাতের জিনিসগুলো নিচে রেখে দিল। নাসিম খুশি হয়ে বলল। क्या बात है রোহান ভাই, এসব সাথে আনার জন্য তোমাকে এখন চুমু খেতে ইচ্ছে করছে। রোনাক ক্ষুদ্র দৃষ্টিতে তাকালো নাসিমের পানে, অনীহা নিয়ে বলল। একদম গিয়েদের মতো কথা বলবি না। এসব করার হলে তোর আদরের বড় ভাইয়ার কাছে যা। রুদ্ধ শুনে চোখ ছোট ছোট করে চটজলদি বলে উঠল। এসব করার জন্য আমার বউ আছে, বলে আমার দিকে পা বাড়াবি না বলে দিলাম। নাসিম বলদের মতো দাঁড়িয়ে রইল। কি সামান্য একটা কথা বলেছে সে, আর এই দুই ভাই কি সব শুরু করেছে। ছ্যা, এখানে উপস্থিত ছেলেগুলো ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। এরা নিজেরা মজা করতে এসেছে নাকি তাদের ধমকাতে, তা যেন বুঝলো না। রুদ্ধ ওদের দিকে চোখ পড়তেই ভাব বুঝে রনাককে ধমক দিয়ে বলে উঠল। তাই এসব এখানে নিয়ে এসছিস কেন? এদের সামনে খরচ আছে বুঝে? এখানে যখন চলেই এসেছি তাহলে আজ রাতটা এখানে কাটানো যাক। রোনাকের প্রতি উত্তর পেয়ে রুদ্ধ কিছু ভাবলো, কিছু বলবে তার পূর্বেই রোনাক ছেলেগুলোর পানে তাকিয়ে বলে উঠল। এই, তোরা জুয়া খেলিস? চল আজ আমাদের সাথে খেলবি। রুদ্ধ আর নাসিম বড় বড় চোখ করে তাকালো রনাকের পানে। রুদ্ধ দাঁত কিরমির করে বলল। জীবন এসব ছুঁয়ে দেখেছিস? এসব কী ধরনের কথা? থাপ্পড় খাবি কিন্তু এবার। রোনাক ভাইয়ের কথা তেমন পাত্তা দিল না। এগিয়ে গিয়ে ছেলেগুলোর হাত খুলে দিতে দিতেই ভাইয়ের উদ্দেশ্যে বলল। ছুঁইনি কখনো, তাই আজ একটু অভিজ্ঞতা করতে চাই। আর তুই তো সব কিছুতে পারফেক্ট, দেখবি আমরাই জিতবো। ভাই কি তার প্রশংসা করলো নাকি মজা উড়ালো? গলা খাকারি দিয়ে কিছুটা মিনমিনে স্বরে বলল রুদ্ধ। এসব আমিও পারি না। নাসিম শুনেই আলতো হেসে বলল। তার মানে তোমার কিছু কমতি আছে ভাই? আমি তো ভাবতাম তুমি অলরাউন্ডার।
বলেই আরো জোরে হাসলো। রুদ্ধ চোখ পাকিয়ে তাকালো। বাইরের লোকেদের সামনে তার ভাই দুটো তার মজা উড়াচ্ছে। কি দিনকাল এলো! রোনা কোনো কিছু পাত্তা না দিয়ে ছেলেদের হাত পা সব খুলে দিল। একটা ছেলের পকেট থেকে কার্ড পেয়ে সত্যি সত্যি নিচে বসে পড়ল। তার দেখা দেখি নাসিমও বসলো। রুদ্ধ এবার সত্যি অনেকটা রেগে গিয়ে ভাইকে ধমক দিল। রৌনক, তুই নিজেতে গড়বি নাকি সত্যি থাপড় খেতে চাচ্ছিস? এবারের ধমকে রোনাক সত্যি কিছুটা ভয় পেল, তবুও আবদার করে বলল, প্লিজ ভাইয়া, একটা দিন একটু আনন্দ করতে দে। লুকিয়ে তো আর খেলছি না, তুই আয়।